চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। যোগ দিয়েছে সেনা সহ বিভিন্ন বাহিনীর প্রায় ৩,৫০০ সদস্য। প্রস্তুত ৩টি হেলিকপ্টার। মুন্সিগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িতে অতর্কিত হামলা, এলোপাতাড়ি গুলিতে নারী শিশুসহ আহত অন্তত ১৫। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, আটক ৩। সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত আরও এক বাংলাদেশির মৃত্যু, নিহত বেড়ে ২। দুবাই থেকে দেশে এলো নিহত বাংলাদেশির মরদেহ। আবারও জলদস্যু আতঙ্কে বরগুনার পাথরঘাটার জেলেরা। অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণের শঙ্কা। গভীর সাগর ছাড়িয়ে এখন উপকূলেও হানা। এবং কুমিল্লায় হারিয়ে যাচ্ছে গোমতীর চিরচেনা রূপ। অবৈধ দখলে নদী তীরবর্তী বিস্তীর্ণ ফসলের মাঠ। প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে চরের মাটি। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কঠোর গোপনীয়তায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। অভিযানে অংশ নিয়েছে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর অন্তত ৩,০০০ সদস্য। সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট এলাকাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটিই সবচেয়ে বড় অভিযান। সোমবার রাতেই জঙ্গল সলিমপুরের সবগুলো প্রবেশমুখ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফজরের নামাজের পর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জঙ্গল সলিমপুরের ভেতরে ঢুকে অভিযান শুরু করে তারা। অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটকের কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশের অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। কখন আসি বিচার করে, কখন আসি প্লাটিটা বেচে, কখন আসি গরিব অসহায় মানুষ একখান ছাল তুলি বসবাস করব, এই পর্যন্ত শান্তি নেই। এমনি ঝামেলা হয়, ওরা ডাকাতের থেকেও খারাপ। সম্ভবত ভোরবেলা কিংবা গত রাত্রে এই কালভার্টটি ভেঙে দিয়েছে, যাতে করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাড়ি যাতে কিংবা এই অভিযান যাতে ফলপ্রসূ না হয় তার বাধা সৃষ্টি করছে। মাদক সেবনের সাথে জড়িত কিংবা সন্ত্রাসী যারা, তাদের বিরুদ্ধে মূলত অভিযান। তাদেরকে আমরা খুঁজছি। কয়েকজন আসামি ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আসলে যাচাই বাছাই করা হবে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, আর সে খবর জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, আমরা বলছিলাম যে সেই ফজরের নামাজের পর থেকে অভিযান চলছে। এখন পর্যন্ত অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়েছে কিনা যৌথ বাহিনীর পক্ষ থেকে? লাইভা, অভিযানের প্রায় ৬ ঘন্টা অতিক্রম হয়েছে। একটু আগেই চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান তিনি ব্রিফ করেছেন এবং ৬ ঘন্টার সর্বশেষ আপডেট সেটি হলো এখন পর্যন্ত তারা কয়েকজন সন্ত্রাসীকে আটক করেছেন, তাদেরকে যাচাই বাছাই করা হবে। একই সাথে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে কী পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটির সঠিক তথ্য হয়তো আনুষ্ঠানিক যে ব্রিফটি হবে অভিযান শেষে তার মাধ্যমে জানা যাবে। তবে আজ ভোর থেকে যে অভিযান শুরু হয়েছে সেই অভিযানের আজ কিছুটা টের পেয়েছিল সন্ত্রাসীরা, যার কারণে রাতেই জঙ্গল সলিমপুরের একটি কালভার্ট ভেঙে দেওয়া হয়েছিল। পাশাপাশি লম্বালম্বি করে একটি ট্রাক রাস্তার মধ্যে রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, যাতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গিয়ে সমস্যায় পড়েন। তবে আমাদেরকে পুলিশ সদস্য জানিয়েছেন যে তারা যে কালভার্টটি ভেঙে দেওয়া হয়েছে সেটি তারা পুনরায় ঠিক করে মূলত অভিযান শুরু করেছে। আর এই অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি, এপিবিএন সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেছে। সেটির সংখ্যায় প্রায় ৩,০০০-এর বেশি, এমনটি জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এটি কিন্তু দীর্ঘদিন ধরে ভয় এবং আতঙ্কের জনপদে পরিণত হয়েছে এবং বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করতে গিয়ে অনেকটা ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, আবার কোনো সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ১৯ জানুয়ারি সন্ত্রাসী ধরতে গিয়ে
সন্ত্রাসীদের হাতেই নিহত হয়েছেন র্যাবের একজন সদস্য, একই সাথে আরও 3 থেকে 4 জন সদস্য আহত হয়েছিলেন। এর আগে গত বছর কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশেষ করে এখন টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, এখন টেলিভিশনের রিপোর্টার আহত হয়েছিল সন্ত্রাসীদের হাতে। তার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছিল, সেখানেও কিন্তু একই কায়দায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। এই যে একের পর এক হামলা এবং সন্ত্রাসীরা এখানে অভয় অরণ্যে পরিণত করেছে এই এলাকাটিকে, যেহেতু দুর্গম এলাকা, ফলে এখানে বিভিন্ন জায়গাতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা কিন্তু নিরাপদ আশ্রয় হিসেবে এই জঙ্গল সলিমপুরে চলে আসেন, এমনটি অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। এবং কয়েকটি গ্রুপ কিন্তু এই জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে ভূমিদস্যুতা, একই সাথে এখানে যারা বসবাস করেন তাদের কাছ থেকে চাঁদা আদায় সহ বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু এই জঙ্গল সলিমপুরে ঘটে। তারই প্রেক্ষিতে আজকের এই যৌথ বাহিনীর অভিযান, সেই অভিযানের মধ্য দিয়ে এখানে যারা বসবাস করেন তারা আশা করছেন এই জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী এলাকা হিসেবে যে তকমা সেটি মুছে যাবে, সন্ত্রাসীরা আইনের আওতায় চলে আসবে, এমন প্রত্যাশা কিন্তু এখানকার মানুষের। লাইবা জঙ্গল সলিমপুর থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ, জানাচ্ছিলেন সেখানকার যৌথ বাহিনীর বিশেষ অভিযানের সবশেষ খবর। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার ও দুই পক্ষের পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলোপাথারি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশু ও বৃদ্ধ সহ অন্তত 15 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত 9:30টার দিকে শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে পূর্ব বিরোধের জেরে স্থানীয় হারুন খান ও মান্নান খানের সাথে একই এলাকার মিজান খানের বাকবিতণ্ডা হয়। এ সময় মান্নান বন্দুক দিয়ে মিজানকে আঘাত করে। এই নিয়ে মিজানের বাবা খোরশেদ খান মান্নানকে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে মান্নান ও তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে মিজানের বাড়িতে হামলা চালায়। এলোপাতাড়ি গুলিতে আহত হন নারী, শিশু এবং বৃদ্ধ সহ অন্তত 15 জন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। এদিকে রাতেই ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজও দেশের বেশিরভাগ পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি, লাইনে দাঁড়িয়ে পেট্রোল ও ডিজেল, অকটেন সংগ্রহ করছেন চালকরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম, ফেনী থেকে আছেন সোলাইমান ডালিব এবং নেত্রকোনা থেকে রিফাত আহমেদ যোগ দিচ্ছেন। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে ফয়সাল করিমের কাছে। ফয়সাল, চট্টগ্রামের জ্বালানি সরবরাহ কেমন দেখছেন? কোনো সংকট রয়েছে কিনা? আর আমরা যেমনটি বারবার করে বলছিলাম যে গ্রাহকদের একটা বাড়তি চাপ প্রত্যেকটি ফিলিং স্টেশনগুলোতে, চট্টগ্রামের পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। জ্বালানি সংকটের প্রভাব মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে তার উদাহরণ বা তার যেই নমুনা সেটি কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আসলে বোঝা যাচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা একই চিত্র দেখছি। এখন আছি চট্টগ্রামের গুনি বেকারির কিউসি পেট্রোল পাম্পের সামনে। আমি গতকাল রাতেও এখানে এসেছিলাম এবং দেখেছি যে দীর্ঘ সারি মানুষের, এবং অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না নিয়ে ফিরে গেছেন। কালকে এখানে রাত 8টা পর্যন্ত তেল দেওয়া হয়েছিল, তবে শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে যখন তেল দেওয়া বন্ধ হয়ে গেল তখন কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখেছি, ক্ষোভ দেখেছি। তারপরও কিন্তু আমরা দেখেছি ঘন্টা 2 ঘন্টা অনেকে অপেক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তেল না নিয়ে বাড়ি ফিরেছেন। এবং যারা ফিরে গেছেন কিংবা সকালে যারা তেল নিতে এসছেন তারাও কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে সারিতে দাঁড়িয়ে এখনও কিন্তু তারা তেল পাচ্ছেন না। এবং যারা পেট্রোল পাম্প মালিক আছেন বা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে আসলে এই তেল না আসা পর্যন্ত, অর্থাৎ তারা যেখান থেকে যে তেল শোধনাগারগুলোতে থেকে যখন তেল এখানে সরবরাহ করা হয় সেই সরবরাহ না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তেল দেওয়া সম্ভব নয়। এবং তারা বলছেন যে আসলে 11টার পরে তাদের এখানে যে তেলের ভাউচার সেগুলো আসবে, এবং তেলের ভাউচার না আসা পর্যন্ত মূলত এখানে তেল দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা সেটি বোঝানোর চেষ্টা করছেন। পাশাপাশি এখানে সারিতে দাঁড়ানো নিয়েও কিন্তু বিশৃঙ্খলা হচ্ছে, মানুষের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। এবং পুরো পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রায় 1 কিলোমিটার এলাকা, চট্টগ্রামের গনি বেকারি থেকে শুরু করে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি দুদিকেই ছড়িয়ে গেছে। এবং বিভিন্ন এলাকা থেকে আমরা দেখেছি বিভিন্ন পোশাক কারখানাতেও কিন্তু অনেকে তেল নিতে আসেন, সেগুলো যেমন নিতে আসছেন তেমনি এখানে যারা বাইক চালক আছে, বিভিন্ন ব্যক্তিগত গাড়ি আছে, তারাও কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কবে পেট্রোল পাম্প এই পাম্পটির
যে মূল ফটক সেটি খুলে দেওয়া হবে সে অপেক্ষায় তারা আছেন। তবে এখানে যেটি দেখছি যে পেট্রোল পাম্পের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ বা আইন শৃঙ্খলা সদস্যরা এসে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু আসলে অনেকেই যেটি দেখছি যে আসলে এখানে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার যে বিষয়টি সেটির একটি শঙ্কা আছে, সেহেতু পেট্রোল পাম্প মালিকদের বা যারা কর্তৃপক্ষ আছেন তাদের দাবি যে এখানে আরও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা সেনাবাহিনী মোতায়েন করা হোক। এবং চট্টগ্রামে কিন্তু এই পাম্পটি ছাড়া এখন অনেকগুলো পাম্পই কিন্তু আসলে বন্ধ আছে। তো এই পাম্পটিতে দেখছি গত 3 থেকে 4 দিন তেল দেওয়া হলেও তারা বলছেন যে আসলে এটি তারা কদিন চালিয়ে নিতে পারবেন সেটি একটি শঙ্কা আছে। তো আমরা চলে যাচ্ছি ফেনীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ডালিম হাজারি, তিনি জানাবেন সেখানকার পেট্রোল পাম্পের সবশেষ পরিস্থিতি। আমাদের সহকর্মী ফয়সাল করিম চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, জ্বালানি তেলের যে সংকট সারা দেশব্যাপী সেটির প্রভাব কিন্তু ফেনীতেও আছে। আমরা যেটি দেখেছি যে ফেনী শহরে এবং পুরো জেলায় 29টির বেশি পেট্রোল পাম্প রয়েছে। আমরা দেখেছি যে অধিকাংশ পেট্রোল পাম্পেই কিন্তু অকটেন, ডিজেল এবং তেলের যে সংকট সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। আমরা এই মুহূর্তে ফেনী শহরের একটি পেট্রোল পাম্পে এসেছি। এখানে যেমনটি দেখছি যে এখানে অকটেন একেবারেই শেষ। সকাল থেকেই মোটরসাইকেল যারা যাত্রী চালক রয়েছেন তারা এসছেন এবং বিভিন্ন পরিবহনের যারা চালক তারা এসছেন, কিন্তু অকটেন না পেয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। কিছু কিছু পেট্রোল পাম্পে সামান্য পরিমাণে ডিজেল মিললেও অকটেন একেবারেই মিলছে না। বিক্রেতারা যেমনটি বলছেন তারা প্রতিটি মোটরসাইকেলকে ন্যূনতম 200 টাকা এবং অন্যান্য যেসব প্রাইভেট এবং পিক আপ এবং ট্রাক রয়েছেন সেগুলোকে 1000 টাকা করে দেওয়ার যে লিমিট তাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে সেই হারেই কিন্তু তারা দিচ্ছেন। তবে তাও কিন্তু তারা কিন্তু পাচ্ছেন না। আমরা কথা বলেছি ফেনীর যে পেট্রোল পাম্প মালিক সমিতি রয়েছেন জাফরউদ্দিনের সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত বৃহস্পতিবার থেকেই মূলত তেলের যে সংকট সেটি দেখা দিয়েছে। ফেনীর যে 29টি পেট্রোল পাম্প রয়েছে এখানে প্রায় প্রতিদিন 2.5 লক্ষ লিটারের মতো তেলের জ্বালানি তেলের যে চাহিদা ফেনীতে রয়েছে সেই চাহিদার ফেনীতে কিন্তু প্রায় এই চাহিদার অর্ধেকও মিলছে না বলে তারা আমাদেরকে বলছেন। অপরদিকে বিক্রেতারা যেমনটি বলছেন যে অন্যান্য সময় মোটরসাইকেল যার চালক রয়েছে তারা যেমনটি করে তেল নিতেন, এখন যেমনটি দেখা যাচ্ছে একজন চালক দিনে একাধিকবারও পেট্রোল পাম্পে এসছেন এবং তেল নিয়ে যাচ্ছেন। তাদের মোটরসাইকেল যে ট্যাঙ্কগুলো সেগুলো তারা ভর্তি করে রাখছেন। এর কারণে কিছুটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে তারা মনে করছেন। তবে পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই সংকট আসলে ঠিক কবে নাগাদ মিটবে সেই বিষয়টিও কিন্তু তাদের কাছে খুব একটা স্পষ্ট নয় এবং তারা কিন্তু এটি বলতে পারছেন না। তবে আমরা যেটি দেখেছি যে ফেনী শহরের অন্যান্য যেসব পেট্রোল পাম্প গুলো রয়েছে, ফেনী শহরের এই যে কুমিল্লা বাস স্ট্যান্ড ছাড়াও মহাসড়কের পাশে লাগোয়া যেসব পেট্রোল পাম্প রয়েছে সেগুলোতেও কিন্তু যে তেলের জন্য যে দীর্ঘ লাইন সেটি আমরা দেখেছি। কিছু কিছু পেট্রোল পাম্পে দেখেছি যে তেল না পেয়ে বিক্রেতা এবং সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের মধ্যে বাকবিতণ্ডারও খবর রয়েছে। সব মিলিয়ে ফেনীতে মোট 29টি পেট্রোল পাম্প রয়েছে। এই 29টি পেট্রোল পাম্পের মধ্যে অর্ধেকেরও বেশি পেট্রোল পাম্প কিন্তু তেল সংকটের কারণে কিন্তু বন্ধ রয়েছে। অনেকগুলো পেট্রোল পাম্পে আমরা দেখেছি যে একদমই শুনশান নীরবতা, তেল না থাকার কারণে তারা কিন্তু পরিবহনগুলোতে কিন্তু তারা দিতে পারছেন না। সব মিলিয়ে জ্বালানি তেলের যে সংকট আমরা বলতে পারি যে ফেনীতে অনেকটা প্রকট আকার ধারণ করেছে, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এই পরিস্থিতি কবে নাগাদ সমাধান হবে এই বিষয়টি আসলে কিন্তু সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে বলতে পারছেন না। এই তেলের যে এই সংকট এই বিষয়ে আমরা এখন জানবো নেত্রকোনার রিফাত আহমেদের কাছে। রিফাত, সেখানকার জ্বালানি তেলের যে পরিস্থিতি সংকট কি পর্যায়ে আছে? ডালিম, ফেনীর মতো নেত্রকোনার যে ফিলিং স্টেশন গুলো রয়েছে সেই ফিলিং স্টেশন গুলোতে কিন্তু পর্যাপ্ত তেলের চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু তারা যানবাহন গুলোতে তেমন তেল দিতে পারছেন না। মূলত আমরা এখানে যারা পেট্রোল পাম্প ব্যবসায়ীরা রয়েছেন বা ফিলিং স্টেশন ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আগে দিনে যেখানে 2 থেকে 4 লিটারের মতো 4000 লিটার তেলের চাহিদা ছিল সেখানে কিন্তু এখন হঠাৎ করেই তেলের চাহিদা বেড়ে গেছে। এই
হঠাৎ করে তেলের চাহিদা বাড়ার ফলে কিন্তু এই যে কৃত্রিম সংকট, সেই কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে। নেত্রকোনা জেলার যে প্রায় 15টার বেশি ফিলিং স্টেশন রয়েছে, প্রায় সবগুলো ফিলিং স্টেশনে কিন্তু একই অবস্থা দেখছি। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা শহরের পাল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন যে ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ছোট বড় বিভিন্ন যানবাহন কিন্তু তারা এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু তেল সংগ্রহ করছেন। মূলত মোটরসাইকেলের ক্ষেত্রে কিন্তু তারা 2 লিটার সর্বোচ্চ, এবং বড় যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকে কিন্তু সর্বোচ্চ তারা 10 লিটার করে কিন্তু তেল সরবরাহ করছে। তারা যেমনটা জানিয়েছেন যে মূলত প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেই দিক নির্দেশনা মেনেই কিন্তু তারা যানবাহনগুলোতে কিন্তু তেল সরবরাহ করছেন। তবে যারা ড্রাম কিংবা বড় কোনো কিছুতে তেল সংগ্রহ করতে যাচ্ছেন তাদেরকে কিন্তু আপাতত তারা তেল দিচ্ছেন না, এবং তারা বলছেন যে আসলে বিকল্প কোনো পন্থায় তারা তেল সংগ্রহ করতে। তবে তারা যেমনটা জানিয়েছেন যে নেত্রকোনার যে বাকি যে 10টি উপজেলা রয়েছে সব জায়গায় কিন্তু একই অবস্থা সৃষ্টি হয়েছে। তারা তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য ডিপো থেকে কিন্তু তেল সরবরাহ করছেন, এবং তেল এনে কিন্তু গ্রাহকদের মাঝেও কিন্তু বিতরণের চেষ্টা করছেন। তবে যে কৃত্রিম সংকটের চেষ্টা চলছে, সেই কৃত্রিম সংকটকে মোকাবেলার জন্য কিন্তু ইতিমধ্যে জেলার যে জ্বালানি তেল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু পদক্ষেপ নিয়েছেন, এবং এই কৃত্রিম সংকটকে রুখে দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে নির্দেশনা থেকে শুরু করে কিন্তু নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রির যে সারা দেশে জ্বালানির সংগ্রহে পাম্পগুলোর সামনে ভিড় দেখা গেছে, আর সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সৌদি আরবের একটি আবাসিক ভবনে গতকালের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও এক বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় 2 বাংলাদেশি নিহত হলেন। রিয়াদের বাংলাদেশ সৌদি দূতাবাস জানায়, সৌদি আরবের আল খারিজ এলাকায় গতকাল একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বাচ্চু মিয়া নামে এক বাংলাদেশি সহ 2 জন নিহত হন। আহত হন 12 জন বাংলাদেশি। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আজ আরও একজন মারা যান। তার নাম মোশাররফ হোসেন, বাড়ি টাঙ্গাইলের সখীপুরের কীর্তনখোলা গ্রামে। আর গতকাল নিহত বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়। বিস্ফোরণে তার মরদেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। বেসামরিক স্থাপনায় এই আক্রমণ অত্যন্ত ঘৃণ্য কাজ বলে এই ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। আবারও দস্যু আতঙ্কে বরগুনার পাথরঘাটার জেলেরা গভীর সাগর ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলেও। একের পর এক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণে জীবিকা নিয়ে শঙ্কিত নদী তীরবর্তী মানুষ। ভয়ে সাগরে না নামায় হাটবাজারে আশঙ্কাজনক হারে কমেছে মাছের সরবরাহ। অলি আহমেদের ছবিতে সুজন আকনের প্রতিবেদন। জীবিকার উৎস এই নীল জলরাশিতে এখন মৃত্যুর আতঙ্ক। দীর্ঘ বিরতির পর আবারও সুন্দরবন ও গভীর সমুদ্রের বিভিন্ন পয়েন্টে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দস্যু চক্র। বরগুনার পাথরঘাটা উপকূলে জেলেদের চোখে মুখে আতঙ্ক। মাছ ধরার ট্রলারে বাড়ছে জলদস্যুদের হানা। কয়েক বছর আগে সুন্দরবনের কটকা এলাকা থেকে অপহরণের শিকার হন ইব্রাহিম হাওলাদার। মুক্তিপণ দিয়ে ফিরে এলেও এখনও কাটেনি ভয়। জলদস্যু এমন কায়দায় চাচ্ছে যে যদি কোনো কায়দায় যদি দমন না করা যায়, তাদেরকে কোনো কায়দায় যদি মুক্ত করা না চায় তাদের হাত থেকে, তাহলে জেলেদের ওই যে মরণ। 17 ফেব্রুয়ারি পদ্মা সুইচঘাট এলাকা থেকে ট্রলার সহ নিখোঁজ হয় কিশোর মিরাজুল। এর 5 দিন পর নারিকেলবাড়িয়ায় জলদস্যুদের গুলিতে আহত হন আরও 2 জেলে। একের পর এক এমন ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় হাজারো জেলে ও তাদের পরিবার। ধার উদ্ধার হরিয়া 4 লক্ষ টাকা দেশে দেওয়ার পর হেরা টাকা নেছে, কিন্তু লোকের কোনো খবর হেরা পৌঁছায় নাই। আমাদের তো প্যাড আছে ভাই, আমরা তো প্যাডের দায় যাই। তো আমাদের যদি জলদস্যুরা ধরে যদি মারে ধরে, তাহলে আমরা কই যাবো? যখন আমরা প্রশাসনের কাছে যাই তখন তারা তো তেমন একটা কিছু করে না। রাত্রে আমাদের খাওয়া মার যায়। তারপর আমাকে সাথে আর একটা বোট ছিল, সেই বোটের 3 জনকে আর কি গুলি করে আহত করছে। দস্যু আতঙ্কে সাগরে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে আসায় দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এখন শুনশান নীরবতা। ঘাটে অলস পড়ে আছে ট্রলারগুলো। হাট বাজারে কমেছে মাছের সরবরাহ। 2025 ও 26 অর্থবছরে রাজস্ব আদায় হয় 1,44,31,173 টাকা, যা গত অর্থবছরের তুলনায় 38,98,057 টাকা কম। মৎস্য আহরণ ও সরবরাহ অনেকাংশে কমে গেছে। ফলে একদিকে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে
রাজস্ব আদায়ের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমি আশাবাদী আগামী ভরা মৌসুমে এর সমস্যার সমাধান হবে। জলদস্যুদের হামলা ও অপহরণ থেকে রক্ষা পেতে পাথরঘাটায় মানববন্ধন করেছে জেলে ও স্থানীয় বাসিন্দারা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে দস্যু বাহিনী নির্মূল সম্ভব বলে মনে করেন তারা। অতি শীঘ্র দমন করা না হয় তাহলে আমরা আসলে এই পেশাটা ছেড়ে দেব। আগে ছিল 2 লাখ 1 লাখ, কিন্তু এখন তারা চায় 5 লাখ 7 লাখ টাকা। তো এটা দিয়ে ছাড়াই আনা আমাদের পক্ষে সম্ভব না। তা আমার মনে হয় যদি অভিযান করে, কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, পুলিশ আছে, এরা যদি করে তাইলে এটা ধরা খুব কঠিন না। জলদস্যু ইস্যুতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পাথরঘাটা কোস্টগার্ড। তথ্য সংগ্রহে ক্যাম্পে প্রবেশেও বাধা দেন তারা। সুজনা কোন, এখন বরগুনা। সৌদি আরবে মিসাইলের আঘাতে নিহত বাচ্চু মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে শোক বিরাজ করছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, নিহতদের স্বজন এবং এলাকাবাসী কি বলছেন? লাইভা, আসলে ভারী হয়ে উঠেছে কিশোরগঞ্জের যে কটিয়াদী উপজেলার যে জালালপুর ইউনিয়নের এই পশ্চিম ফেকামারা গ্রামটি রয়েছে। এখানে বাচ্চু মিয়ার যে পরিজন যারা রয়েছেন, স্বজনরা এসছেন বিভিন্ন জায়গা থেকে, এবং গ্রামবাসী আমরা দেখেছি যে তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করছেন। খবর পাওয়ার পর থেকেই কিন্তু একদম ভোররাত থেকেই কিন্তু লোকজন এখানে আসা শুরু করেছেন, এবং তাদের এই বাড়িতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে সবাই কিন্তু আসলে শোকে স্তব্ধ হয়ে আছেন, এবং এখানে কিন্তু কান্নার রোল পড়েছে। আমরা দেখেছি আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গা থেকে এসছেন। এই যে বাচ্চু মিয়া, তিনি কিন্তু গত 8 বছর যাবৎ সৌদি আরবের প্রবাসী হিসাবে আছেন এবং সেখানে কাজ করে চলেছেন, এবং তার 3টি সন্তান রয়েছে, 2টি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে একটি কন্যা সন্তান কিন্তু প্রতিবন্ধী, যার ফলে সব মিলিয়ে কিন্তু এখানকার যে পরিবেশ এবং আশপাশের মানুষজন, স্বজনরা বলছে যে এই পরিবার কিন্তু বেশ বিপাকে পড়েছে এই বাচ্চু মিয়াকে হারিয়ে। তারা যে বিষয়টি বলছে যে একেবারেই যে তাদের পরিবারে বাচ্চু মিয়ার পরিবারকে দেখভাল করার মতো কিন্তু আর কেউ রইল না, এবং সেজন্য কিন্তু আসলে তারা সংশ্লিষ্ট সরকার এবং সরকারের প্রতিও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন যে তাদের পরিবারের যেন দেখভালের ব্যাপারটি তাদেরকে যেন দেখভাল করা হয়, সেরকমটিও কিন্তু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা আছেন তারা বলছেন। আর এখানে কিন্তু একেবারেই যে সকাল থেকে শোকে স্তব্ধ হয়ে আছে, আমি যে বিষয়টি বলছিলাম যে, এবং দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন আসছেন এই ঘটনাটি শোনার পরে তাদের আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের কটিয়াদী থেকে সর্বশেষ তথ্য। লাইবা, কিশোরগঞ্জের কটিয়াদী থেকে যুক্ত ছিলেন মশিউর কায়েস। কুমিল্লায় গোমতী নদীর চিরচেনা রূপ বদলে গেছে। বিস্তীর্ণ ফসলের যে মাঠে আবাদ হতো শস্য, সেই মাঠ লুটে নিচ্ছে মাটি খেকোড়া। প্রকাশ্যেই কেটে নেওয়া হচ্ছে নদীর চরের মাটি, ফলে নদী থেকেও গভীর হচ্ছে চর। গতি পরিবর্তনের শঙ্কা যেমন রয়েছে, তেমনি হুমকিতে পড়ছে কৃষি উৎপাদন ও জীববৈচিত্র্য। খালেদ সাইফুল্লাহর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফোরকান হোসেন। গোমতী নদীর উৎপত্তি ভারতে। কটক বাজার থেকে গোমতী নদী প্রবাহিত হয়েছে 7টি উপজেলা হয়ে। নদীর পানিতে সেচ সুবিধা পেয়ে চরের মাঠ ভরে উঠেছে ফসলে, কিন্তু শুকনো মৌসুমে নদীর চর থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে জড়িত হয় প্রভাবশালীরা। শুকনো মৌসুমে নদী শুকিয়ে গেলেও বর্ষায় উজানের ঢলে ফুলে ফেপে ওঠা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। চর কাটতে কাটতে বর্তমান বাঁধও হুমকিতে পড়ছে। কাটা হয়েছে বন ও খেলার মাঠও। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই সরকারি জায়গা না, তাহলে দারগারা রাতে টাকা দিলে তো মাটি নিতে পারে, ওই রাত্রে নেয়, দিনে নেয়। আপনার এই শাক সবজি এটা মানে গভীর কোনো করতে পারে না, এটা ক্ষতি হচ্ছে না। দেখা গেছে এরকম ভাবে মাটি নিতে যাইয়া নদীর যে আইল আছে, আইলের নিকটবর্তী স্থানে পর্যন্ত গভীর গর্ত করে ফেলি। তো এগুলি হইতে নদীকে রক্ষা করতে হলে স্থানীয় জনগণ, প্রশাসন উভয়েরই সংশ্লিষ্টতা থাকার একান্ত প্রয়োজন। কৃষিমন্ত্রী সাফ বলেছেন, গোমতীর চরে অবৈধ মাটি কাটা চলবে না। থেমে নেই পরিবেশ কর্মীরাও। চলছে স্মারক প্রদান, প্রতিবাদ। সবারই এক কথা, নদী বাঁচাও। আমার প্রায়োরিটি গুমতি থেকে মাটি কাটা, জিরো টলারেন্স। এত উর্বর মাটি, এত সুন্দর,
এই মাটি কাটার জন্য গুমটি ভাঙে, এই মাটি কাটার জন্য উর্বর মাটি ধ্বংস হচ্ছে, এই মাটি জন্মার জন্য চোরেরার উপদ্রব বাড়ে। এটাকে বন্ধ করতেই হবে যে কোনো পরিস্থিতি। প্রাকৃতিক মাছের অভয়াশ্রমটাকে ঠিক রাখার জন্য, আমাদের জীবন ধারাকে ঠিক রাখার জন্য যে গোমতী নদীর যে চলমান প্রবহমান পানির যে ধারা, সে ধারাটাকে অব্যাহত রাখতে হবে এবং সেখান থেকে কোনোভাবেই মাটি কেটে গোমতীকে ক্ষয়ক্ষতির মুখে ফেলে দেওয়া যাবে না। শুকিয়ে গেছে প্রবাহমান নদী, চরের সমান্তরাল মাঠ গিলে ফেলেছে প্রভাবশালী চক্র, ফলে নদীর চেয়ে নিচু হচ্ছে চর। তাতে গতি পরিবর্তনের শঙ্কাও তৈরি হচ্ছে, যা বাদ রক্ষায় বড় হুমকি। ফসলের মাঠ কেটে উৎপাদন কমছে কৃষিতে। সংশ্লিষ্টরা বলছেন অভিযান এবং মামলা চলমান রয়েছে। যেখানে আমাদের অধিগ্রহণকৃত ভূমি রয়েছে সেখানে এবং বাঁধের ক্ষয়ক্ষতি করলে সেক্ষেত্রে আমরা থানায় মামলা দায়ের করছি, প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন সেখানে অভিযান চালাচ্ছে। সম্প্রতি আমরা দেবিদ্বারও মামলা দায়ের করেছি। চেষ্টা করছি যে যেন এই মাটিটা না নিয়ে যেতে পারে এবং আমাদের এই ড্রাইভ, এই অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনোভাবে ছাড় দিতে চাই না। গোমতী নদীর যে মাটি, যে অবয়ব আছে, স্ট্রাকচার আছে, এটা যেন ইনট্যাক্ট থাকে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। দিনাজপুরের আত্রাই নদীর ওপর দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম ঘিরে দীর্ঘদিনের সেচ সংকটে অবশেষে আশার আলো দেখছেন কৃষকরা। এলজিইডির স্থায়ী মেরামত উদ্যোগে এবার দুর্ভোগের অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কঙ্কন কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। দিনাজপুর সদরের মোহনপুরে 2014 সালে চালু হয় আত্রাই নদীর রাবার ড্যাম। প্রায় এক দশক কৃষকদের সেচ চাহিদা মেটাতে ব্যবহার হলেও রাবার অংশে ফুটো দেখা দেয় গত 3 বছর ধরে বন্ধ ছিল ড্যামটি। ফলে শুকনো মৌসুমে সেচ সংকটে পড়ে সদর ও চিরিবন্দর উপজেলার 9টি ইউনিয়নের প্রায় 6,000 হেক্টর জমির কৃষকরা। 2011 সালে এলজিইডির তত্ত্বাবধানে শুরু হয় দেশের সর্ববৃহৎ এই রাবার ড্যামের নির্মাণ কাজ। তবে ভরা ইরি ও বড় মৌসুমে হাল চাষ ও রোপণ কাজ চললেও নদী থেকে পর্যাপ্ত পানি না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। বারবার মেরামত করেও মিলছিল না স্থায়ী সমাধান। গত 2 বছর 3 বছর ধরে নষ্টের কারণে আমরা পানি সেচ দিতে পারি নাই। লিকগুলো ভালো করার পর থাকে না, নষ্ট হয়ে যায়, আবার পানি বাইরে হয়ে চলে যায়। রিপেয়ারের কাজ হচ্ছে, মানে পানি আটকেলে পানিটা বেশি উঠবে, কারণ খরচ কম হবে, বিল আমাদের কম উঠবে। রাবারের কাজ ভালোভাবে হয়, এই আর কি। আমরা কৃষকেরা যেন সামনে দিনে ভালোভাবে চাষ করতে পারি। তবে এবার এলজিইডির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিট প্রকল্পের আওতায় ড্যামের ক্ষতিগ্রস্ত রাবার সম্পূর্ণভাবে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। চীন থেকে নতুন রাবার এনে স্থায়ীভাবে ড্যামের কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী এপ্রিলের মধ্যে ড্যামটি পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন উপজেলা প্রকৌশলী। এই প্রযুক্তিগুলো হচ্ছে বাইরে চায়না, এবং এগুলা দিলে রিপেয়ারিং হচ্ছে। আগের কাজগুলো ড্যামেজ হয়ে গেছে আমাদের রাসায়নিক সার পানির বেশির কারণে। এখন যেটা প্রয়োজন পড়ে রিপেয়ারিং এর, সেই রিপেয়ারিংটা আবার পুনরায় করা হচ্ছে যেন আগামী দিনের মতো পুনরায় ভালো চলে। এই রাবার ড্যামটা আমরা গত কয়েক বছর ধরে এটা মেরামত করে আসা হচ্ছিল, কিন্তু পানির যে আমাদের সাস্টেনেবিলিটি ধরে রাখা, এটা রাখতে পারছিলাম না। এই জন্য এই অর্থ বছরে আমাদের এলজিইডির IWRN থেকে আমাদের এটা রিপ্লেসমেন্টের বরাদ্দ পাওয়া যায়। সে প্রেক্ষিতে আমরা টেন্ডার করা হয় এবং টেন্ডারের প্রেক্ষিতে এখন আমাদের কাজটা চলমান আছে। এলজিইডির এই স্থায়ী মেরামত উদ্যোগে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। দীর্ঘদিনের সেচ সংকট কাটিয়ে আবারও আত্রাই নদীর পানি ধরে রেখে কৃষি জমিতে সেচ নিশ্চিত হবে এমন প্রত্যাশায় দিন গুনছেন কয়েক হাজার কৃষক। এখন দিনাজপুর। হাওর বেষ্টিত জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে রাস্তাঘাট ও ফসলি জমি। এতে স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা। রোববার দিবাগত রাতে নেত্রকোনার জেলা সদরে বৃষ্টি শুরু হয়। হালকা থেকে মাঝারি এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। এছাড়া বোরো ধানের জমিগুলো বৃষ্টির পানি পাওয়াতে কৃষকদের মাঝে স্বস্তি ফেলেছে। সদর উপজেলা ছাড়াও জেলার পূর্বধলা, বারহাট্টা ও মদন উপজেলায়ও বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিকে কিশোরগঞ্জের জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় ভোরের দিকে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিতে ধানের জমিতে পানির ঘাটতি কিছুটা কমবে বলে আশা কৃষকদের। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।